আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো, যেভাবে আছো, আমি আশা করছি তোমরা অবশ্যই ভালো আছো। দীর্ঘ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে তোমরা দীর্ঘদিন ধরে বাসায় বসে আছো, তাই তোমাদের পড়ালেখা অনেক ক্ষতি হচ্ছে, আবার তোমরা অনেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তাই তোমাদের পড়ালেখা কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি যারা আমার এই লেকচার তোমরা দেখতেছো, আমি আশা করব তোমরা যদি কন্টিনিউ করো তাহলে আমি তোমাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আজ আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের সামনে, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলন। যারা তোমরা ক্লাস 9-এ পড়তেছো তারা অবশ্যই দেখা যাচ্ছে যে প্রথম কয়েকটা ক্লাস নেওয়ার পর হয়তোবা তোমাদের স্কুল বন্ধ হয়ে গেছে, দীর্ঘদিন যাবত বন্ধ, হয়তোবা তোমরা এই অধ্যায়টা এখনো পাও নাই, বা যারা পড়তেছো হয়তোবা পেয়েছো বা নিজেরা পড়তে পেরেছো। আর যারা দশম শ্রেণীতে আছো তোমরা অলরেডি অবশ্যই আমি আশা করব যে অধ্যায়টা তোমরা শেষ করে ফেলছো। এই অধ্যায়টা আলোর প্রতিফলন এবং প্রতিসরণ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসএসসির জন্য এখান থেকে এই দুইটা অধ্যায় মিলে তোমাদের জন্য সাধারণত একটা সৃজনশীল থাকে। তাই আমি আশা করব তোমরা যদি মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখো বা আমার এই লেকচারটা তোমরা দেখো, তাহলে আমি আশা করব যে তোমাদের হয়তোবা কিছু তোমাদের উপকারে আসবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি শুরু করতেছি আমাদের আজকে আলোচ্য বিষয়ের দিকে আমি যাচ্ছি। আজকে আমরা যে আলোচ্য বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে আলোর বৈশিষ্ট্য, আলোর প্রতিফলনতার সূত্র, নিয়মিত এবং অনিয়মিত প্রতিফলন, দর্পণ ও প্রকারভেদ, দর্পণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা, মেরু, বক্রতা কেন্দ্র, প্রধান প্রকাশ, প্রধান অক্ষ এবং প্রকাশ দূরত্ব। তাহলে আমি শুরুতেই তোমাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আলো কি। অর্থাৎ আমরা জানি সহজ কথা, যেটা আমরা বইয়ে বাসায় পেয়ে থাকি, যে আলো হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের চোখে প্রবেশ করে আমাদের দর্শনের অনুমতি জায়গা, অর্থাৎ আমরা যা সাহায্যে আমরা দেখতে পাই, এটা হচ্ছে আলো। তো আলোর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, অর্থাৎ আমরা যদি আমাদের বাস্তবিক পক্ষেও দেখি যে কোনো বিষয়ের প্রতি বা যে কোনো বিষয়ের কিছু নির্দিষ্ট প্রপার্টিস থাকে, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বুঝতে পারি নরমালি যে এটা ওই জিনিস। ঠিক আমি যেহেতু আমরা আলোর প্রতিফলন করবো, আগে আমরা আলোটা নিয়ে ডিটেইলস জানতে হবে, আমাদের আলোটা আসলে কি বা তার বৈশিষ্ট্যগুলো কি, আমরা কোন বৈশিষ্ট্যগুলো দেখলে বুঝবো যে এটা আলো। প্রথমত আমি আসি, প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা বলছি আলো এক প্রকার শক্তি। দ্বিতীয়ত হচ্ছে আলো হচ্ছে তরঙ্গ, আলো হচ্ছে এক ধরনের তরঙ্গ যা এক মাধ্যম থেকে অন্য স্থানে আলো সঞ্চালিত হয়। তারপরে হচ্ছে আলো সাধারণত হচ্ছে আলোর শূন্যস্থানে একটা আলোর নির্দিষ্ট বেগ আছে, সে আলোর বেগটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ আলো পার সেকেন্ডে অর্থাৎ প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার অতিক্রম করে প্রতি সেকেন্ডে। এটা হচ্ছে আলোর বৈশিষ্ট্য। তারপর হচ্ছে আলো সাধারণত স্বচ্ছ সমসত্ব মাধ্যমে সরল রেখা চলে। আলোর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিস হচ্ছে আলো সরল রেখায় চলে, এই জিনিসটা তোমাদের ব্রেনে অবশ্যই রাখতে হবে। আর সাধারণত হচ্ছে আলো এক ধরনের তরঙ্গ, সেটাও বলছি। এই বৈশিষ্ট্যগুলো তোমরা মোটামুটি জানলে মনে হবে। এবার তোমরা সবাই যদি খেয়াল করো, বোর্ডে আমি একটা চিত্র অঙ্কন করেছি, এই চিত্রটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, তাইলে আশা করি তোমরা চ্যাপ্টারের শুরুতে যদি বেসিক আইডিয়াটা তোমরা নিতে পারো, তাহলে আমি মনে করবো তোমরা এই চ্যাপ্টারটা পড়ে এর ডিপলি যে বিষয়গুলো আছে তোমরা বুঝতে পারবা। আমরা অনেকেই সাধারণত এই জিনিসটা করি না, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো বিষয় যখন আমরা শুরু করব, তার শুরুতেই যে বেসিক আমাদের যে আইডিয়াটা যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের ওই অধ্যায়টা বা ওই চ্যাপ্টারটা আমাদের জন্য অনেক ইজি হয়। কিন্তু আমরা বহু স্টুডেন্ট বা বহু শিক্ষার্থীরা তোমরা এটা হয়তো করো না। তাই আমি তোমাদের প্রতি একটা সাজেশন থাকবে, তোমরা যে তোমাদের পাঠ্য বইটা আছে অর্থাৎ মেইন বইটা অর্থাৎ বোর্ড বই, ওই বোর্ড বইয়ে A to Z তোমরা আগে শুরুতেই পড়ে নিবা। আর যারা তোমরা দশম শ্রেণীতে আছো তারা তো অলরেডি আমি আশা করতেছি যে অবশ্যই তোমরা এই চ্যাপ্টারটা শেষ করেছো। তারপরে আমি তোমাদেরকে আবার বলবো আবার একটু রিভিউ করো, কারণ আমরা দীর্ঘদিন যাবত আসলে পড়াশোনা বা প্রাতিষ্ঠানিক পড়াশোনা থেকে দূরে আছি।
তাই আমি তোমরা যদি নিয়মিত আমার চ্যানেলে আমার লেকচারগুলো দেখো, আসলে আমি আশা করব যে তোমাদের কিছুটা হলো আমার উপকারে আসবে। তো আমি আসি, তোমরা দেখেছো আলো, আমি প্রথমত হচ্ছে যদি তোমরা চিত্রের দিকে দেখো, এম ও এন প্রাইম, এটা হচ্ছে একটা সমতল, অর্থাৎ আলোটা তীর্যকভাবে এসে যে তলে এসে পড়ে, ধরো আমাদের এই যে বোর্ড, এই বোর্ডটা হচ্ছে একটা সমতল কল্পনা করো। এখন আলোটা যদি এখানে এসে পড়ে অর্থাৎ বাধা পেয়ে, তখন সে আলোর রিফ্লেকশন করবে, অর্থাৎ যে মাধ্যম থেকে আসতেছে সেই মাধ্যমে ফিরে আসবে, সেটাই মূলত হচ্ছে আলোর প্রতিফলন। আমরা ইংলিশটা যদি দেখি তাহলে আসলে আরো সহজে বুঝতে পারবো। রিফ্লেকশন, রিফ্লেক্ট করে কোন একটা জায়গায় পড়ে, সেখান থেকে বাধা পেয়ে আবার পুনরায় ফিরে আসে, এটাই হচ্ছে আলোর প্রতিফলন। তাহলে দেখো তোমরা একটু খেয়াল করো, তাহলে এম এন টা হচ্ছে একটা বিভেদ তল বলছি আমি এখানে, বা আমরা এটা বিভেদ তল যদি না বলি, আমরা এটা বলতে পারি এটা একটা সমতল, এটা হচ্ছে একটা সমতল পৃষ্ঠ বা মসৃণ পৃষ্ঠ আমরা বলতে পারি, যেটা তোমরা আসলে বলে থাকো হয়তো মসৃণ পৃষ্ঠ, নতুবা একটা সমতল পৃষ্ঠ। এখন আলোটা এখানে এসে পড়ে, অর্থাৎ আলোক রশ্মিটা সমতল পৃষ্ঠের যেখানে এসে পড়ে সেটা হচ্ছে আপতন বিন্দু। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আপতন বিন্দু। তারপরে পৃষ্ঠের সাথে এটা বাধা পেয়ে আবার ওই মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ আমরা যদি বোর্ডে দেখি এ ও হচ্ছে আপতিত রশ্মি, এটা সমতল পৃষ্ঠে আপতন বিন্দুতে পড়ে বাধা পেয়ে আবার ও আর প্রতিফলিত হয়। এখানে যে জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে, দেখো তোমরা খেয়াল করি, এ ও হচ্ছে আপতিত রশ্মি, ও বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু, আলোক রশ্মিটা হচ্ছে ও আর পথে চলে যাচ্ছে। এখন এই আপতিত রশ্মিটা আমরা যদি এই সমতল পৃষ্ঠে একটা অবিলম্ব অঙ্কন করি, তাহলে আপতিত রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আপতন কোণ। তাহলে আমরা সবাই অবশ্যই বুঝতে পেরেছি আপতন কোণটা কি। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আপতন কোণ। আর প্রতিফলন কোণ হচ্ছে প্রতিফলিত রশ্মি আমাদের অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। আমি আবারও বলছি, প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আমরা আপতন কোণ বুঝলাম, প্রতিফলন কোণ বুঝলাম, আপতিত রশ্মি শিখলাম, আর প্রতিফলিত রশ্মি শিখলাম, আর সমতল পৃষ্ঠটা জানলাম, আপতন বিন্দু বুঝলাম। এখানে এখন আমরা জানি বা আলোক প্রতিফলনের দুইটা সূত্র আছে। তাহলে ফার্স্ট সূত্রটা একটু খেয়াল করো, তোমরা চিত্র দেখে তোমরা মনে রাখার চেষ্টা করবা, কারণ তোমরা যদি দেখা যাচ্ছে বইয়ে যেভাবে আছে মুখস্থ করে ফেলো, তাহলে দেখা যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা কয়েকদিন পরে হয়তো তোমরা বলে যেতে পারো। তাই তোমাদের প্রতি আমি সাজেস্ট থাকবে অবশ্যই চিত্র দেখে দেখে তোমরা এটা মেমোরিতে স্থায়ীভাবে নিয়ে নিবা। যেমন আমাদের খেয়াল করি যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। দেখো আমাদের টোটাল যেই ব্যাপারটা, এটা একটা নির্দিষ্ট সমতলে আমাদের হচ্ছে, অর্থাৎ এই টোটাল বোর্ডটাই মনে করো এটা একটা সমতল। তাহলে টোটাল আমাদের সকল ঘটনাগুলোকে একটা সমতল হচ্ছে। তাহলে এটা হলো প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে প্রতিফলন কোণ। আমরা অনেকে বলি যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, এখানে একটু ভুল আছে। ভুলটা হচ্ছে কি যে আমাদের প্রতিফলন কোণটা হচ্ছে আপতন কোণের সমান। তার মানে হচ্ছে এটা যে আমাদের আপতন কোণটা যদি আমরা মনে করি যেটা 30 ডিগ্রিতে আছে, তার মানে আমাদের প্রতিফলন কোণটা মাস্ট বি 30 ডিগ্রি হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যে প্রতিফলন কোণটা হবে আপতন কোণের সমান, বাট আপতন কোণ প্রতিফলনের সমান নয়। এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে। তাহলে আমি আশা করতেছি তোমরা এই যে চিত্রের শুরুতেই যে সাধারণত বেসিক আইডিয়া গুলো, আপতিত রশ্মি, আপতন কোণ, প্রতিফলিত রশ্মি, প্রতিফলন কোণ, তারপর হচ্ছে আলোর প্রতিফলনের যে দুটি সূত্র, আমি আশা করতেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তোমরা তারপরও আমার লেকচারটা শোনার পর তোমরা আবার বই পড়ে একটু শিখে নিবে। তাহলে আমরা আলোর বৈশিষ্ট্য, আলোর প্রতিফলন এবং তার সূত্রগুলো বুঝতে পারলাম। এবার আসো, আলোর প্রতিফলন সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন
আর একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। আর আলোর নিয়মিত এবং প্রতিফলন এবং অনিয়মিত প্রতিফলন মূলত হচ্ছে আমাদের তলের উপর নির্ভর করবে, অর্থাৎ আলোটা যেখানে এসে পড়বে তার উপর ডিপেন্ড করবে আসলে আলোটা কিভাবে যাবে। এখন আলোর নিয়মিত প্রতিফলন যেটা, একটু খেয়াল করো তোমরা, এটা যদি একটা মসৃণ তল হয় আর অনেকগুলো আলোকরশ্মি যখন নির্দিষ্ট সমান্তরাল ভাবে একটা তলে এসে পড়ে, খেয়াল করো তোমরা। আর আলোর ক্ষেত্রে আরেকটা যে জিনিস তোমাদেরকে না বললেই নয়, ডিরেকশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি তুমি ডিরেকশন না দাও তাহলে কিছুই বুঝে যাবে না, অর্থাৎ তোমার এই ফিগারটা হবে না। তাই তোমরা আলোর প্রতিফলনের যে কোনো ফিগারের ক্ষেত্রে অবশ্যই তোমরা এটা খেয়াল রাখবে, অবশ্যই আমাদের ডিরেকশনটা দিতে হবে ঠিক মতো। ওকে, তাহলে দেখো তোমরা অনেকগুলো আলোকরশ্মি একটা মসৃণ তলে এসে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি আবার এগুলো সমান্তরালে থাকে, অর্থাৎ যেভাবে এসে পড়েছে ঠিক সেভাবে থাকবে। আমি যদি দেখো একটু খেয়াল করো তোমরা স্কেল দিয়ে অবশ্যই অঙ্কন করবা, তাহলে দেখো সবগুলো আলোকরশ্মি ঠিক যে অ্যাঙ্গেলে এসে পড়েছে, অর্থাৎ এই যে এই কোণটা দেখো, এই কোণটা দেখো, এই কোণটা দেখো, অর্থাৎ ঠিক সেভাবে তারা আবার প্রতিফলিত হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, কথাটা আমরা বলতে পারি যে একগুচ্ছ আলোকরশ্মি সমান্তরাল ভাবে এসে যদি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর আবার সমান্তরাল ভাবে কি প্রতিফলিত হয়, অর্থাৎ আপতিত হওয়ার পর যখন প্রতিফলন হয় তখন আবার সমান্তরালে থাকে, যেভাবে এসে পড়েছে ঠিক সেভাবে যাচ্ছে, তাহলে আমরা সেটাকে বলবো কি আলোর নিয়মিত প্রতিফলন। পক্ষান্তরে আমরা অনিয়মিত প্রতিফলনটা বলবো হচ্ছে সাধারণত এটা কি একটা অমসৃণ তল। খেয়াল করো, তাহলে আলোকরশ্মিগুলো সমান্তরাল ভাবে এসে পড়বে, সমান্তরাল ভাবে এসে পড়বে, কিন্তু এই যে দেখো আলোকরশ্মিগুলা কোনটা একটু নিচে কোনটা উপরে, দেখো বিভিন্ন অ্যাঙ্গেলে পড়তেছে, তখন এখানে যখন প্রতিফলিত হবে ঠিক এক একটা এক এক দিকে যাবে। এই অর্থাৎ একগুচ্ছ আলোকরশ্মি সমান্তরাল ভাবে যদি কোনো অমসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি আর সমান্তরাল না থাকে, সহজ কথায় আসে, তোমরা বেসিক জিনিসটা জানতে চেষ্টা করবা। সমান্তরাল ভাবে এসে সমান্তরাল ভাবে যায়, সেটা হচ্ছে নিয়মিত বা সুষম মানে সমান। আর ব্যপ্ত প্রতিফলন বা অনিয়মিত, সেটা হচ্ছে সমান্তরাল ভাবে এসে পড়বে বা বিক্ষিপ্ত ভাবে যাবে এক একটা এক এক দিকে। তাহলে এটা কিসের উপর নির্ভর করে, আমাদের আলোকরশ্মিটা কোন তলে, একটা হচ্ছে মসৃণ তলে আর একটা হচ্ছে অমসৃণ তলে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে তোমরা এই জিনিসগুলো বেসিকটা অনেক সহজে নিতে পারবা। অর্থাৎ যখন আলোকরশ্মিটা অমসৃণ তলে আপতিত হয় তখন সাধারণত ডিরেকশনটা চেঞ্জ হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসি আমাদের নেক্সট যে পার্ট, সেটা হচ্ছে দর্পণ। দর্পণ, তোমরা দর্পণের সাথে আমরা সবাই কম বেশি অবশ্যই পরিচিত আছি। দর্পণ মানে হচ্ছে মিরর, অর্থাৎ আয়না আমরা চিনি না এমন কোন ব্যক্তি খুব কমে আছে। সেটা দর্পণ কি, দর্পণ আমরা এটা বলবো যেখানে আলোর নিয়মিত প্রতিফলন হয়, অর্থাৎ সুষম প্রতিফলনটা হচ্ছে মূলত দর্পণ। আর দর্পণ হচ্ছে তাহলে যেখানে আলোর নিয়মিত প্রতিফলন হয় সেটা হচ্ছে দর্পণ। তাহলে দর্পণ হচ্ছে সাধারণত দুই প্রকার। দর্পণ কয় প্রকার? দুই প্রকার। দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ, একটা হচ্ছে সমতল দর্পণ, আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ, গোলীয় দর্পণটা আবার দুই প্রকার, সেটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ। তাহলে সমতল দর্পণটা হচ্ছে কি? সমতল দর্পণটা অনেক সহজ, অর্থাৎ যেখানে আলো নিয়মিত প্রতিফলন করবে, অর্থাৎ একটা সমতলে যখন আলোটা এসে পড়বে সমতলে, তখন হচ্ছে সমতল দর্পণ। আর গোলীয় দর্পণটা হচ্ছে, যদি তোমরা খেয়াল করো, অর্থাৎ যদি একটা যেমন একটা বৃত্ত, এখন যদি এটার একটা পার্ট আমরা নিয়ে নিই, অর্থাৎ এতটুকু অংশ কেটে নিলাম, খেয়াল করো সবাই, তাহলে এতটুকু অংশ কেটে নিলাম, অর্থাৎ কোন দর্পণের প্রতিফলক পৃষ্ঠ, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা, অর্থাৎ প্রতিফলক যেখানে আলো এসে পড়বে অর্থাৎ ফিডব্যাক করবে, প্রতিফলক পৃষ্ঠটি যদি কোন গোলকের অংশ বিশেষ হয় তাহলে আমরা তাকে বলবো কি? গোলীয় দর্পণ।
আমি আবার বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। কোন দর্পণের প্রতিফলক পৃষ্ঠ, কোন দর্পণের প্রতিফলক পৃষ্ঠ যদি কোন গোলীয় দর্পণের অংশ বিশেষ হয়, তাহলে সেই দর্পণটাকে আমরা বলবো হচ্ছে গোলীয় দর্পণ। তো গোলীয় দর্পণ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। আমি একটু চিত্রের সাহায্যে গুলো দেখাতে চাই। আর তোমাদেরকে আমি বলতেছি যে এই যে আলোর ক্ষেত্রে প্রত্যেকটা টপিকস তোমরা চিত্রের সাহায্যে চেষ্টা করবা যে মেমোরিতে রাখার জন্য, কারণ এইভাবে যদি তুমি মুখস্থ করে রাখো তাহলে এগুলো দেখা যাচ্ছে একদিন, দুই দিন, 3 দিন পর আবার তোমরা এটা বলে দেওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখো উত্তল দর্পণটা হচ্ছে, অর্থাৎ যখন আমাদের এই যে উত্তল পৃষ্ঠটা, অর্থাৎ এই যে বাহিরের পৃষ্ঠটা যখন প্রতিফলক হিসাবে কাজ করবে, অর্থাৎ আলোক রশ্মি যদি এখানে এসে পড়ে, অর্থাৎ আলোক রশ্মি যেই পৃষ্ঠে যেই দিক থেকে আলো এসে পড়ে এটা হলো প্রতিফলক পৃষ্ঠ। এখন তার বিপরীত পাশে যদি প্রলেপ লাগানো থাকে বা পাড়া লাগানো থাকে, এটা আমাদের আলোর ক্ষেত্রে পাড়া লাগানো বলা হয়, সেটা হয়, তাহলে সেটা হলো উত্তল দর্পণ। আর কোন গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ, অর্থাৎ অবতল পৃষ্ঠ বলতে হচ্ছে ভিতরের পৃষ্ঠ, অর্থাৎ বাইরের পৃষ্ঠ হচ্ছে প্রলেপ লাগানো অর্থাৎ পাড়া লাগানো, আর ভিতরের পৃষ্ঠটা হচ্ছে যদি প্রতিফলক হিসেবে কাজ করে, তাহলে সেটাকে আমরা বলবো অবতল দর্পণ। বুঝতে পেরেছো? আমি আবারও বলতেছি, অর্থাৎ কোন গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ যদি, অর্থাৎ যে ভাঁজটা থাকে তার ভিতরের অংশটা যদি প্রতিফলক হিসেবে কাজ করে, তাহলে সেটা হচ্ছে অবতল দর্পণ। আর কোন গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ, অর্থাৎ হচ্ছে বাইরের পৃষ্ঠটা যদি প্রতিফলক হিসেবে কাজ করে, তাহলে আমরা সেটাকে ধরবো উত্তল দর্পণ। আশা করি তোমরা দর্পণ, সমতল দর্পণ, গোলীয় দর্পণ বুঝতে পেরেছো চিত্রের মাধ্যমে। এবার আমাদের আজকের লাস্ট টপিকস, অর্থাৎ যেটা আমি তোমাদেরকে আগে শুরুতেই বলছি, সেটা হচ্ছে দর্পণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা, খুবই ইম্পর্টেন্ট। তোমরা সৃজনশীল যখন করবে, সেটা ক এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এগুলো আসে, তার চেয়ে বরং কথা বলতে যখন সৃজনশীলে আমরা প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা করব, তখন অবশ্যই আমাদের এই কোশ্চেন গুলো জানতে হবে। যেমন আমি একটা গোলীয় দর্পণ অঙ্কন করি, অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে হচ্ছে বাহিরে পাড়া লাগানো থাকবে, খেয়াল করো তোমরা সবাই একটু। তাহলে যদি আমি তোমার চিত্রগুলো অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে অঙ্কন করবে, আলোর ক্ষেত্রে চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এই যে বিন্দুটা হচ্ছে পি, এটা ধরো যদি সি হয়, তার মধ্যবিন্দু এটা হচ্ছে এফ। খেয়াল করি আমরা এম পি এম প্রাইম ধরে নেই, একটা হচ্ছে অবতল দর্পণ, তার মধ্যবিন্দু হচ্ছে পি। তাহলে আমরা শুরুতেই বলছি যে দর্পণের ক্ষেত্রে মেরু বিন্দুটা কি, তাহলে আমরা বলবো যে গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দু, গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দু, যতটুকু অংশ তোমার আলো এসে প্রতিফলিত হবে তার মধ্যবিন্দু হচ্ছে মেরু। তাহলে আমরা আবার বুঝি, অর্থাৎ কোন গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দু হচ্ছে মেরুবিন্দু। তারপর আসো বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্রটা হচ্ছে সি। অর্থাৎ এই যে আমাদের এই গোলীয় দর্পণের যে অংশটুকু আমরা নিয়েছি, এই অংশটুকু যেই বৃত্তে, অর্থাৎ যেই গোলকের অংশ বিশেষ, ওই গোলকের কেন্দ্রটা হচ্ছে বক্রতার কেন্দ্র। আমি আবার বলতেছি, ধরো এটা একটা বৃত্ত, তার এই কেন্দ্র হচ্ছে ধরো, এখন আমরা এই বৃত্তের এই অংশটা নিলাম, তাহলে এতটুকু অংশ আমি কেটে দিচ্ছি। তাহলে দেখো এই অংশের কেন্দ্র, অর্থাৎ এই গোলকের কেন্দ্র, এটাই হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে আমরা সংজ্ঞা আকারে কিভাবে বলবো, পরীক্ষা যদি আসে তাহলে আমরা বলবো কোন গোলীয় দর্পণ যেই গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো। এবার আসো প্রধান ফোকাস, অর্থাৎ বক্রতার কেন্দ্র। প্রধান ফোকাসের আগে, প্রধান ফোকাস হচ্ছে সাধারণত এই যে মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্রের তার মধ্যবিন্দুটি হচ্ছে প্রধান ফোকাস। আর এটার এই যে প্রধান মেরুবিন্দু এবং প্রধান ফোকাসের যে মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে ফোকাস দূরত্ব, এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এটা থেকে এতটুকু দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। আর বক্রতার কেন্দ্র এবং পি, অর্থাৎ মধ্যবিন্দু, এতটুকু দূরত্বটা হচ্ছে আর, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমরা শুধু নরমালি যদি এতটুকু বলি, বেসিকটা আমরা জেনে নিই। অর্থাৎ কোন গোলীয় দর্পণের মেরু এবং বক্রতার কেন্দ্রের
মধ্যবর্তী যেই দূরত্ব সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দু পর্যন্ত। অপরদিকে মেরু থেকে প্রধান ফোকাস তার যে দূরত্ব সেটা হচ্ছে প্রধান ফোকাস হচ্ছে ফোকাস দূরত্ব হচ্ছে f, আর প্রধান ফোকাসটা হচ্ছে f। আর এতটুকু জানবা তোমরা, প্রধান ফোকাসটা হচ্ছে অবশ্যই p এবং c এর মধ্যবিন্দু। অর্থাৎ এই যে প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ, অর্থাৎ বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস এবং মেরুর মধ্য দিয়ে অতিক্রমকারী সরলরেখা, এই যে এটা হচ্ছে প্রধান ফোকাস। এখন এই প্রধান ফোকাসের বা প্রধান অক্ষের সমান্তরাল কিছু আলোক রশ্মি ধরো পড়লো, এসে পড়লো এই দিক থেকে, এসে পড়লো এই দিক থেকে পড়লো। এখন এগুলো যখন রিফ্লেকশন করবে, অর্থাৎ যখন প্রতিফলিত হবে, খেয়াল করো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, সবাই একটু খেয়াল করো প্লিজ। এই যে যাবে, অর্থাৎ যে নির্দিষ্ট বিন্দুতে যাচ্ছে, দেখো নির্দিষ্ট একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এটাই মূলত হচ্ছে প্রধান ফোকাস। তাহলে আমরা বলবো কি, প্রধান অক্ষের সমান্তরাল কিছু আলোক রশ্মি যদি দর্পণে এসে পড়ে প্রতিফলনের পর তারা প্রধান অক্ষের যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে বা হয়, সেই বিন্দুটাই হচ্ছে প্রধান ফোকাস। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? আমি আবার বলতেছি যে প্রধান অক্ষের অর্থাৎ CFP এটা যদি প্রধান অক্ষ হয়, তার সমান্তরাল কিছু আলোক রশ্মি দর্পণে এসে পড়ে যখন প্রতিফলিত হবে তখন নির্দিষ্ট একটা বিন্দুতে তারা মিলিত হয়। এই মিলিত বিন্দুটা হচ্ছে কি F, অর্থাৎ প্রধান ফোকাস। তাহলে এই প্রধান ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের একটা সূত্র আছে, অর্থাৎ ফোকাস দূরত্ব F = r/2। অর্থাৎ এই সূত্রটাকে ম্যাথমেটিক্যাল টার্মে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট অবশ্যই লাগবে। আর আমরা যদি তাত্ত্বিকভাবে বলি তাহলে আমরা বলবো যে বক্রতার ব্যাসার্ধের অর্ধেককে অর্থাৎ ফোকাস দূরত্ব বলে, অর্থাৎ ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তার মানে আমরা কি বলি, চিত্রের মাধ্যমে দেখি, অর্থাৎ এই ফোকাস দূরত্ব, এইটুকু দূরত্বটা হচ্ছে তার অর্ধেক, অর্থাৎ টোটালটা যদি r হয় তার অর্ধেক হচ্ছে কি প্রধান ফোকাস। যারা আশা করি এতক্ষণ মনোযোগ দিয়ে শুনেছো, তাহলে আমি আশা করতে পারতেছি অবশ্যই তোমরা আমার লেকচার থেকে কিছু শিখতে পেরেছো, আমি কিছু দিতে পেরেছি। আর তোমরা অবশ্যই যারা, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্রথম লেকচার, অনেক ভুল ভ্রান্তি হতে পারে, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। তোমরা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো অবশ্যই দেখবে, আশা করি তোমাদের উপকৃত হবে। আর আমাদের আলোর প্রতিফলনের নেক্সট যে ভিডিওটা থাকবে আমার, সেটা সৃজনশীল নিয়ে, আমার আরো কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে। আমি আশা করবো তোমরা আমার